ঠিক 6 মাস, 26টা দিন আর কয়েকটা ঘন্টা। শেষবার যখন এই হাতটা ছুঁয়েছিলাম তখনও বাইরে এমন একটা বৃষ্টি হচ্ছিল। আজ আবার ঠিক একই রকম একটা বৃষ্টির দিনে তুই আমার সামনে বসে আছিস রবিতা, কিন্তু আমাদের মাঝখানে দূরত্বটা যেন কয়েক আলোকবর্ষের। তুই বেরুকারটার দিকে তাকিয়ে আছিস ঠিকই, কিন্তু আমি জানি তুই কিছু পড়ছিস না। তোর ওই চোখের কোণটা একটু লাল হয়ে আছে। তুইও কি কাঁদছিলি রে? রাহুল টেবিলের উপর হাতটা একটু এগিয়ে নিয়ে গিয়েও গুটিয়ে নেয়, তারপর কাপে চুমুক দেয়। কেমন আছিস রবিতা? অনেক দিন পর, মানে প্রায় আধো একটা বছর কেটে গেল। ভালো। মানে কেটে যাচ্ছে আর কি। তুই কেমন আছিস রাহুল? শরীর ঠিক আছে তোর? আগের চেয়ে অনেক শুকিয়ে গেছিস মনে হচ্ছে। ঠিকমতো খাওয়া দাওয়া করিস না বুঝি? খাওয়া দাওয়া ওটা তো জাস্ট বেঁচে থাকার একটা নিয়ম মাত্র রবিতা। বেঁচে তো আছি, তবে তুই তো জানিস এই শহরের রাতগুলো বড় একা। যখন রাত 3টে 4-5টা নিস্তব্ধ হয়ে যায়, তখন ওই দেওয়াল ঘড়ির টিকটিক শব্দটাও বুকের ভিতরে এসে হাতুড়ির মতো পড়ে। তুই চলে যাবার পর থেকে আমি আর ঠিকঠাক ঘুমোতে পারি না রে। রাহুল প্লিজ এসব কথা আজ আর তুলিস না। আমরা এখানে পুরনো ক্ষতগুলো আবার নতুন করে খুঁজতে আসিনি। তুই নিজেই তো বলেছিলি একবার দেখা করা দরকার, কিছু জরুরি জিনিস ফেরত দেওয়ার ছিল তোর। হ্যাঁ, জরুরি জিনিস। এই দেখ, তোর দেওয়া সেই নীল ডায়েরিটা, তোর দুটো কানের দুল যা আমার ঘরে ফেলে গিয়েছিলি, আর আর আবার সেই শেষ জন্মদিনের ছবিটা। সব কিছু খুব গুছিয়ে রেখেছিলাম। ভাবলাম আমার অভিশপ্ত জীবনে তোর পবিত্র স্মৃতিগুলো রেখে আর অপবিত্র না করি। এগুলো তোর, তুই নিয়ে যা। তুই তুই এগুলো এখনো এত যত্ন করে রেখেছিস? আমি তো ভেবেছিলাম তুই হয়তো রেগে গিয়ে সব ফেলে দিয়েছিস বা পুড়িয়ে ফেলেছিস। ফুরিয়ে দেব? কি করে ভাবলি বলতো, যে মানুষটাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম তার ছোঁয়া লেগে থাকা জিনিসগুলোকে পুড়িয়ে দেব? হ্যাঁ, আমি তো তোর মতো পাথর হতে পারিনি রবিতা। তুই তো খুব সহজেই ওই 4 বছরের সম্পর্কটাকে এক নিমেষেই ভুল বলে চলে গেলি। একটা বারও পিছন ফিরে তাকালি না। আবার কি কোনো অপরাধ ছিল? আমাকে কি একবারও জানানোর প্রয়োজন মনে করলি না যে কেন তুই আমাকে এভাবে মাঝ রাস্তায় ছেড়ে চলে যাচ্ছিস? অপরাধ তোর ছিল না রাহুল, অপরাধ পরিস্থিতির ছিল। তুই বুঝবি না, তুই কোনোদিনও বুঝবি না একটা মেয়েকে ফ্যামিলি আর ভালোবাসার মাঝে কতটা নির্মমভাবে পিষ্ট হতে হয়। আমার বাবা যখন স্ট্রোক করে হসপিটালে, তখন আমার কাছে কোনো অপশন ছিল না রে। অপশন ছিল না? তুই তোমাকে বলতে পারতিস। আমি কি তোর বাবার পাশে গিয়ে দাঁড়াতাম না? আমি কি তোর হাতটা ধরে বলতে পারতাম না যে রবিতা, একটু ভরসা রাখ, আমরা সব কিছু ঠিক করে নেব? কিন্তু তুই কি করিস? তুই সোজা আমার নাম্বারটাকে ব্লক করে দিলি, তোর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলোকে ডিঅ্যাক্টিভেট করে দিলি, যেন ওই পৃথিবীতে রাহুল নামের কোনো ছেলের অস্তিত্বই ছিল না। তুই জানিস আমি পাগলের মতো তোদের পাড়ায় ঘুরেছি। মানুষ আমাকে দেখে ভাবতো আমি কোনো পাগল। হ্যাঁ, আমি তোকে ব্লক করেছিলাম কারণ আমি জানতাম তোর ওই মায়াবী গলার আওয়াজ যদি আমি একবার শুনতাম, তোর ওই আকুলতা যদি আমি দেখতাম, আমি নিজেকে ধরে রাখতে পারতাম না। আমি বাবার মুখের উপর না বলতে পারতাম না, আর তোকেও সুখে রাখতে পারতাম না। তোকে দূরে ঠেলে দেওয়াটাও আমার জীবনের সবচেয়ে বড় শাস্তি ছিল রাহুল। তুই ভাবিস না আমি খুব সুখে আছি। তোর চোখের ওই জলটা দেখলে একসময় আমার বুকটা ফেটে যেত রে রবিতা, আজও ফেটে যাচ্ছে। কিন্তু এই কান্ডার মাঝে যে অধিকারটা ছিল সেটা আজ আমার নেই। আমি চাইলেও আজ তোর গাল বেয়ে পড়া সেই অশ্রুটা নিজের আঙুল দিয়ে মুছে দিতে পারবো না। সমাজ আজ আমাদের মাঝে একটা অদৃশ্য দেওয়াল তুলে দিয়েছে। রাহুল পকেট থেকে রুমাল বের করে টেবিলের উপর এগিয়ে দেয়।
বাইরে বৃষ্টির বেগ বাড়ি। কাঁদিস না, তোকে কাঁদতে দেখলে আজও আমার ভিতরটা দুমড়ে মুচড়ে যায়। তোর এই চোখের জলটার উপর তো একসময় শুধু আমারই অধিকার ছিল। এখন অন্যকে বেশে তোর এই চোখের জলটাকে বোঝাই, তাই না? তোর সে হুবু পর, সে এখন কেমন আছে? তোকে নিশ্চয়ই খুব ভালোবাসি, তাই না? সে ভালো, গোছানো মানুষ, কিন্তু কিন্তু ভালোবাসা কি আর রোজ রোজ হয় রাহুল? ভালোবাসা তো জীবনে একবারই হয়, যেটা তোর সাথে হয়ে গেছে। এখন যেটা আছে সেটা হলো দায়িত্ব, কর্তব্য আর মানিয়ে নেওয়া। ও আমাকে আগলে রাখে, কিন্তু তোর মতো করে আমার পাগলামিগুলো কেউ সহ্য করে না। কেউ মার যাতে আইসক্রিম খাওয়াতে নিয়ে যায় না। অথচ দেখ, তুই সেই মানিয়ে নেওয়াটাকে বেছে নিলি, আর আমি এই 6 মাস ধরে প্রতিটা সেকেন্ড তোর এই পাগলামিগুলোকে মিস করেছি। তোর মনে আছে তুই যখন রেগে গিয়ে আমার কলার চেপে ধরতিস, কিংবা যখন রাস্তা পার হওয়ার সময় শক্ত করে আমার হাতটাকে চেপে ধরতিস? আমি আজও একা রাস্তা পার হতে গেলে ডান হাতটা ফাঁকা লাগে রে। মনে হয় কেউ একজন যেন আমার হাতটাকে ধরার জন্য ছটফট করছে, কিন্তু পাশে তাকালে শুধু শূন্য বাতাস ছাড়া আর কিচ্ছু থাকে না। রাহুল, আমাদের কি আর কোনোদিনই কোনো সুযোগ ছিল না? আমরা কি অন্য কোনোভাবে সবটা ঠিক করতে পারতাম না? সুযোগ তুই রাখিসনি রবিতা। যেদিন তুই আমার শেষ মেসেজটার কোনো উত্তর না দিয়ে অন্য একজনের আংটি নিয়ে আঙুলে পড়েছিলি, সেদিন তুই আমার সব সুযোগের কফিন তৈরি করে ফেলেছিলিস। আজ আমি এখানে তোকে ফিরিয়ে নিতে আসিনি, আমি শুধু জানতে এসেছি এই 6 মাসে একটা বারও কি তোর আমার কথা মনে পড়েনি? একটা বারও কি তোর বুকে আমার জন্য ব্যথা ওঠেনি? প্রতিটা দিন, প্রতিটা রাতে, যখনই আকাশ মেঘলা করে, যখনই বৃষ্টি নামে, আমার শুধু তোর কথাই মনে পড়ে রাহুল। এই যে আজ বৃষ্টি হচ্ছে, আমার খুব ইচ্ছে করছিল তোর বাইকের পিছনে বসে ভিজতে 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 অনেকটা দূরে চলে যাই, কিন্তু কিন্তু আমি এখন অন্য কারোর আমানত। আমি চাইলেও আর তোর হতে পারবো না। অন্য কারোর আমানত শব্দটা তীরের মতো এসে আমার বুকে বিঁধল রে রবিতা। যে মেয়েটা আমার বুকে মাথা রেখে বলতো আমি শুধু তোমার রাহুল, সে আজকে অন্য কারোর আমানত হয়ে গেছে। নিয়তি কত নিষ্ঠুর, আর তুই কত সহজে সেটা মেনে নিলি। রাহুল চায়ের কাপটা সরিয়ে রাখে। ক্যাফের ঘড়িতে একটা মৃদু ঘণ্টা বাজার শব্দ হয়। সময় হয়ে এসেছে রবিতা। বেশি সময় বসলে হয়তো আমরা দুজনেই নিজেদেরকে সামলাতে পারবো না। তোর জিনিসগুলো তুই ব্যাগে ঢুকিয়ে নে, আর হ্যাঁ, ভালো থাকিস, আমার চেয়ে অনেক বেশি ভালো থাকিস। তুইও ভালো থাকিস রাহুল, নিজের খেয়াল রাখিস, আর পারলে পারলে এই অভাগীটাকে ক্ষমা করে দিস। তোকে দেওয়া কোনো কথাই আমি রাখতে পারলাম না। ক্ষমা তো আমি তোকে সেদিনই করে দিয়েছিলাম, যেদিন বুঝেছিলাম তোর সুখটা আমার সাথে নয়, অন্য কোথাও। চল, তোকে একটা রিকশায় তুলে দিই, বাইরে বৃষ্টিটা বাড়ছে। ক্যাফের বাইরে ঝুম বৃষ্টি, রাস্তায় গাড়ির হর্ন এবং বৃষ্টির ছাট এসে ছাতায় লাগছে। রাহুল আর রবিতা পাশাপাশি হাঁটছে, কিন্তু মাঝখানে এক হাতে দূরত্ব। ক্যাফে থেকে বের হয়ে এই 4টে কদম রাস্তা মনে হচ্ছে যেন জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটছি। তুই আমার এত কাছে হাঁটছিস রবিতা, তোর গায়ে সেই চেনা পারফিউমের গন্ধটা আমার চেনা বাতাসে ভেসে আসছে, অথচ তোকে স্পর্শ করার কোনো অধিকার আজ আমার নেই। এই বৃষ্টিতে একসময় আমরা ছাতা বন্ধ করে ভিজতাম, আর আজ তুই অন্য কারো দেওয়া ছাতার নিচে নিজেকে লুকিয়ে রাখছিস। রাহুল একটু জোরে শ্বাস নেয়। বৃষ্টির জলের সাথে তার চোখের জল মিশে যাচ্ছে। রিক্সাগুলো সব বুকড হয়ে আছে রে, তুই একটু এই দোকানের সেডের নিচে দাঁড়া, আমি এগিয়ে একটা ফাঁকা রিক্সা রেখে আছি। তোর আবার ঠান্ডা লাগার দাঁত, ভিজে গেলে আবার রাতে জ্বর আসবে। না রাহুল, তোকে যেতে হবে না,
তুইও তো পুরো ভিজে যাচ্ছিস। তোর এই খামখেয়ালি স্বভাবটা এখনো গেল না, না? নিজের শরীরের দিকে একটু নজর দিস না। দাঁড়া, এই ছাতাটা নিচে আয়, দুজনে একসাথে দাঁড়াই। ছাতার নিচে? না রে রবিতা, এই ছাতার পরিধিটা বড্ড ছোট, এখানে দুজনের জায়গা হবে না। তাছাড়া ছাতাটা তো তোর হবু বরের দেওয়া, তাই না? ওটার নিচে দাঁড়িয়ে ওর ভালোবাসাকে অপমান করার অধিকার আমার নেই। আমি এই বৃষ্টিতেই ভালো আছি, বৃষ্টি অন্তত আমার চোখের জলটাকে লুকিয়ে রাখতে পারছে। তুই প্রতিটা কথায় কেন এভাবে খোঁচা দিয়ে কথা বলছিস রাহুল? তুই কি ভাবিস আমার একটুও কষ্ট হচ্ছে না? এই যে তুই ভিজে যাচ্ছিস, আমার বুকটা যে ভেতর থেকে কেমন করছে তুই জানিস না। আমি পরিস্থিতির শিকার, আমি কোনো অপরাধী নই। পরিস্থিতির শিকার? এই একটা শব্দ দিয়ে তুই তো 4টা বছরের ভালোবাসাকে ধুয়ে মুছে সাফ করে দিলি রবিতা। তুই জানিস ব্রেকআপের পর প্রথম 2 মাস আমি কিভাবে কাটিয়েছি। প্রতিটা রাতে মদের বোতল সামনে নিয়ে বসে থাকতাম আর ভাবতাম, কোন ভুলটার জন্য আমার এই শাস্তি? আমি কি তোকে ভালোবাসতে পারিনি? নাকি আমার পকেটে তোর বাবার চাহিদা মতো একটা বড় ব্যাংক ব্যালেন্স ছিল না? এটাই ছিল আমার অপরাধ। রাহুল প্লিজ, সবার সামনে এভাবে বলিস না। তুই জানিস না আমার বাবা যেদিন হসপিটালের বেডে শুয়ে আমার হাতটা ধরে বলেছিল, মা তুই যদি এই বিয়েটা না করিস আমি মরেও শান্তি পাবো না। সেদিন আমার ফ্যামিলির সম্মান আর বাবার জীবনের কাছে আমি হেরে গিয়েছিলাম রে। আমি তোকে বুক দিয়ে ভালোবাসতাম, কিন্তু নিজের বাবার জীবনটা তো কেড়ে নিতে পারতাম না। ধরে নিরুপায় মুখের দিকে তাকালে আমার সমস্ত রাগ জল হয়ে যায় রে রবিতা। আমি তোকে দোষ কি করে দিই বল? তুই তো তোর কর্তব্য পালন করেছিস, ভুল তো আমি করেছিলাম যে নিজের সবটুকু দিয়ে একটা কাচের মহল বানিয়েছিলাম, যা একটা দমকা হওয়াতেই সব কিছু ভেঙে চুরমার হয়ে গেল। রাহুল পকেটে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে দেয়ালের গায়ে একটু হেলান দেয়। কাঁদিস না রবিতা, আমি তোকে কষ্ট দিতে চাইনি। আসলে ভিতরটা বড্ড বিষিয়ে গেছে রে। যাকে নিজের পৃথিবী ভেবেছিলাম সে আজকে অন্য কারোর ঘরণী হতে চলেছে। এই সত্যিটা নিতে আমার কলিজাটা ছিঁড়ে যায়। তোর হবু বরের নামটা কি যেন? ও হ্যাঁ, আকাশ। ও তোকে সত্যি ভালোবাসে তো? আমার মতো আগলে রাখে? আকাশ মানুষ হিসেবে খুব ভালো রাহুল, ও রেসপন্সিবল। ও জানে আমি তোকে ভালোবাসতাম। আমি ওকে কোনো মিথ্যা কথা বলে এই সম্পর্কে জড়াইনি। ও আমাকে বলেছে ও আমাকে জোর করবে না কোনো দিন, ও আমাকে সময় দেবে। কিন্তু কিন্তু ওর চোখের দিকে তাকালে আমি শুধু অপরাধ বোধে ভুগি। মনে হয় তোকে ঠকিয়ে আমি অন্য একটা মানুষের জীবনটাও নষ্ট করছি। ও তোকে সময় দেবে বলেছে? ভালো, ও অনেক ম্যাচিওর, আমার মতো ইম্যাচিওর নয় যে একটুতে হাত কেটে রক্তাক্তি কাণ্ড করত তোর অভিমান ভাঙাতে। দেখ রবিতা, আকাশ তোকে হয়তো একটা সুন্দর সুরক্ষিত ভবিষ্যৎ দিতে পারবে, যাই বেকার রাহুল কোনোদিনও দিতে পারত না। তুই ওর সাথে সুখে থাকবি, আর আমার কথা ভাবিস না। কবি রবিরা একটু একাকিত্ব পেলেই ভালো লেখে, জানিসই তো। তুই এখনো সে আগের মতোই আছিস রাহুল। নিজের কষ্টটা লোকাতে তুই বড্ড বাজেভাবে হাসিস। তুই কি ভাবিস আমি তোর এই নকল হাসিটা টেনি না? তুই আজও রাতে না খেয়ে ঘুমাস, আজও তোর ঘরে আলো জ্বলে না। তুই নিজের জীবনটাকে এভাবে শেষ করে দিচ্ছিস কেন? আমাদের যা হওয়ার তা তো হয়েই গেছে। তুই কেন নতুন করে জীবনটা শুরু করছিস না? কোনো ভালো মেয়ে দেখে তুইও বিয়ে করে নে না রাহুল। বিয়ে করে নেব? অন্য কোনো মেয়েকে নিজের জীবনে নিয়ে আসবো? রবিতা, তুই কি পাগল হয়ে গেছিস? যে হৃদয়ে তুই 4 বছর ধরে রাজত্ব করেছিস, যে ঠোঁট দুটো শুধু তোরই নাম জপ করেছে, সেখানে আমি অন্য কোনো মেয়েকে বসাবো? অন্য কারোর হাত ধরে বলবো আমি তোকে ভালোবাসি? এত বড় অভিনয় আমি করতে পারবো না রে। আমার ভালোবাসা সস্তা নয় যে তুই চলে গেলি আর আমি অন্য কাউকে দিয়ে সেই শূন্যস্থানটা পূরণ করে নিলাম। তাহলে আমি কি করব রাহুল?
তুই আমাকে বলে দে, আমি কিভাবে এই বুক কাঁপানো অপরাধ বোধ নিয়ে অন্য একটা মানুষের সাথে এক ছাদের নিচে থাকবো? তুই যদি এইভাবে নিজেকে শেষ করে দিস, আমি প্রতিটা মুহূর্তে মরবো রে, প্রতিটা মুহূর্তে। তুই আমার দিকে তাকিয়ে একটা বার বল যে তুই ভালো থাকবি, তুই নিজের খেয়াল রাখবি। প্লিজ রাহুল, এই শেষ ভিক্ষাটা আমাকে দে। তোর হাতের এই চিরা স্পর্শ, এই 6 মাস পর আজ আবার আমার চামড়া ছুঁয়ে তোর ওম আবার শরীরের ভিতরে ছড়িয়ে পড়েছে। ইচ্ছে করছে তোকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে এই বৃষ্টির বাছে হারিয়ে যাই, কিন্তু না, তুই এখন অন্য কারোর। তোর এই স্পর্শ এখন নিষিদ্ধ। রাহুল আস্তে করে নিজের হাতটা রবিতার দিকে ছাড়িয়ে নেয়। তার মুখটা পাথরের মতো শক্ত হয়ে যায়। হাতটা ছাড় রবিতা, রাস্তার মানুষ দেখছে। আর ভালো থাকার অভিনয় আমি করতে পারবো না, তবে বেঁচে থাকবো। তোকে আর অপরাধবোধে ভুগতে হবে না। তুই তোর নতুন জীবনে এগিয়ে যা। ওই দেখ, একটা খালি রিক্সা আসছে। রাহুল হাত তুলে রিক্সা টাকা শব্দ করে, সেই সাথে বৃষ্টির শব্দ যেন আরো তীব্র হয়ে ওঠে। রাহুল রিক্সাওয়ালার উদ্দেশ্যে পড়ল, এই খালি যাবে? হ্যাঁ, ওই পার সার্কাসের দিকে। ওর রবিতা, রিক্সা চলে আসছে, আর ভিজিস না। রাহুল, এটাই কি আমাদের শেষ দেখা? আমরা কি আর কোনোদিনও বন্ধু হিসেবেও এক কাপ চা খেতে পারবো না? না রবিতা, প্রাক্তন কখনো বন্ধু হতে পারে না। যেখানে তীব্র ভালোবাসা থাকে সেখানে বন্ধুত্ব অসম্ভব। আজ থেকে তুই তো রাস্তায়, আমি আমার শূন্যতায়। ভালো থাকিস। রবিতা রিক্সায় বসলো। কিছুক্ষণ পর রিক্সা চলে যায়। বৃষ্টির মাঝে রাহুল একা দাঁড়িয়ে থাকে। তার জোরে জোরে শ্বাস নেওয়া আর কান্নার শব্দ স্পষ্ট হতে থাকে। ঘড়ির টিকটিক শব্দ, বাইরে ঝিঝি পোকার ডাক যা রাতের নিস্তব্ধতাকেও আরো ভয়ানক করে তুলেছে। রাহুল তার ঘরের জানলার পাশে দাঁড়িয়ে, তার ভারী নিঃশ্বাস আর সিগারেটের লাইটার জ্বালানোর মৃদু শব্দ। রবিতা চলে যাবার পর আজকে 3টে দিন কেটে গেল। ওই রিক্সায় করে ও তো চলে গেল, কিন্তু আবার ভিতরে শেষ আলোটুকু সাথে করে নিয়ে গেল। আজ ওর বিয়ে ঠিক আগের রাত। তোদের বাড়িতে এখন কত আলো, সানাই শব্দ, কত আনন্দ। তাই না রবিতা? আর আমার এই ঘরটাকে দেখ, ঠিক যেন একটা অন্ধকার কবরখানা, যেখানে আমি জ্যান্ত লাশ হয়ে বসে আছি। তোর গায়ে আছে মেহেন্দি লাগছে না রে? কার নাম লিখলি হাতের বদলে? আকাশের নাম বুঝি? অথচ ওই হাতে একসময় নখ দিয়ে আমার নাম খুঁড়তিস তুই। রাহুল জানলার গ্রিলটা শক্ত করে চেপে ধরে আছে। কাচের বোতল থেকে গ্লাসে তরল ঢালছে। এই তো, এই তরলটাই এখন আমার রাতের সঙ্গী। তুই তো বলতিস, রাহুল, তুই যদি কোনোদিন নেশা করিস আমি তোর সাথে আড়ি দেব। আর আজকে দেখ রবিতা, আমি বিষ গিলছি, কিন্তু তুই আড়ি দেওয়ার জন্য আর ফিরে আসবি না। তুই এখন অন্য কারো শিথির সিঁদুর অপেক্ষায় প্রহর গুনছিস। হঠাৎ রাহুলের ফোনে রিংটোনটা বেজে ওঠে। রাত তখন প্রায় 2টো বাজে। রাহুল একটু থমকে যায়। সে ফোনটা হাতে নেয়। স্ক্রিনের দিকে তাকিয়ে তার চোখ যেন বড় হয়ে যায়। রবিতা এই মাঝরাতেও আমাকে ফোন করছে কেন? আজকে তো ওর বিয়ের আগের রাত। ও কি কোনো বিপদে পড়ল? ফোন রিসিভ করার শব্দ হলো। রাহুল ফোনটা কানে নেয়। ওপাশ থেকে শুধু ভারী নিঃশ্বাস আর ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ ভেসে আসছে। রবিতা, এই রবিতা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কোনো সমস্যা হয়েছে? আরে তোদের বাড়িতে সব কিছু ঠিক আছে তো? আরে প্লিজ কিছু বল, আমার বুকটা ফেটে যাচ্ছে। রাহুল, আমি পারছি না রে, আমি আর পারছি না। চারিদিকে এত আলো, এত আত্মীয় স্বজন, সবাই এত খুশি, কিন্তু আমার দম বন্ধ হয়ে আসছে। আমার মনে হচ্ছে আমি একটা ফাঁসির মঞ্চের দিকে হেঁটে যাচ্ছি। সবাই আমার গায়ে হলুদ দিচ্ছে,
আর আমার মনে হচ্ছে ওগুলো হলুদ নয়, আমার চিতার ছাই। আমি নিজেকে শেষ করে দেব রাহুল। আমি আকাশকে কোনোদিন ভালোবাসতে পারবো না। রবিদা, শান্ত হ, মাথাটা ঠান্ডা কর। আরে এসব কি পাগলামির কথা বলছিস তুই? তুই না নিজের ইচ্ছায় নিজের ফ্যামিলির জন্য সিদ্ধান্তটাকে নিয়েছিলি? তাহলে আজ এই শেষ মুহূর্তে কেন নিজেকে এভাবে ভাঙছিস? কারণ আমি তোকে ভুলতে পারিনি রাহুল। ওই ক্যাফেতে তোকে দেখার পর থেকে আমার ভেতরের সব প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে গেছে। আমি যখনই চোখ বন্ধ করছি, আকাশের জায়গায় তোর মুখটা ভেসে উঠছে। কাল রাতে যখন আকাশ আমাকে ফোন করে বলল আমি তোমাকে খুব সুখে রাখবো রবিতা, আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে বড় পাপিষ্টা, সবচেয়ে বড় প্রতারক। আমি ভালো মানুষকে ঠকাচ্ছি, তোকেও ঠকাচ্ছি, আর নিজের আত্মাকেও প্রতিদিন খুন করছি। আমি বিয়েটা করতে পারবো না রাহুল। তুই আমাকে এখান থেকে নিয়ে চল না, প্লিজ আমাকে এসে নিয়ে যা। নিয়ে চল? এই একটা কথা শোনার জন্য আমি বিগত 6 মাস ধরে প্রতিটা সেকেন্ড ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি রে রবিদা। আজকে তুই বলছিস তোকে নিয়ে যেতে, কিন্তু আমি কিভাবে যাব বলতো? যে সমাজের দেওয়ালে তুই নিজে পিঠ ঠেকিয়েছিলি, আজকে সেই দেওয়াল ভাঙার শক্তি যে আমার আর নেই। আমি যদি আজ তোকে তোদের বাড়ি থেকে তুলে নিয়ে আসি, তোর ওই অসুস্থ বাবার কি করে বেঁচে থাকবেন? তোর ফ্যামিলি কি সমাজে মুখ দেখাতে পারবে? রাহুল গ্লাসের বাকি মটটুকু এক চুমুকে গিলে নেয়। তার গলাটা এবার শক্ত আর গম্ভীর শোনায়। রবিতা, অনেক দেরি হয়ে গেছে রে, বড্ড দেরি হয়ে গেছে। তুই আজকে যে আবেগের বশে আমাকে এই কথা বলছিস, কালকে সকালে যখন বাস্তব সামনে আসবে তুই নিজে আফসোস করবি। আমি তোকে নিয়ে পালালে তোর বাবার একটা মুহূর্ত বাঁচবেন না। তুই কি সেটা সহ্য করতে পারবি? তাহলে আমি কি করব রাহুল, তুই বলে দে। আমি কিভাবে অন্য একটা পুরুষের বিছানায় যাব, যেখানে আমার প্রতিটা নিঃশ্বাসে শুধু তোর নাম লেখা আছে? তুই কি একটুও বুঝতে পারছিস না আমার কষ্টটা? তুই কি এতটাই পাথর হয়ে গেলি এই 6 মাসে? আমি পাথর হইনি রবিতা, আমি তোকে ভালোবেসে আজকে চরম বাস্তববাদী হয়ে গেছি। শোন রবু, কাল তোর বিয়ে, তোকে শান্ত হতে হবে। আকাশ খুব ভালো ছেলে, ও তোকে ভালোবাসবে। তোর অতীত জেনেও তোকে সম্মান করেছে, তুই ওর এই সম্মানটা দাম দিস রে। আমাদের অধ্যায়টা একটা সুন্দর ভুল ছিল, ওটাকে ওখানে কবর দিয়ে দে। সুন্দর ভুল? 4 বছরের প্রতিটা রাত জেগে কথা বলা, একে অপরের সুখ দুঃখে পাশে থাকা, এগুলো সব তোর কাছে জাস্ট একটা সুন্দর ভুল হয়ে গেল রাহুল? তুই এত সহজে সবটা মেনে নিলি? সহজে মেনে নিয়েছি? তুই দেখবি আমি কিভাবে মেনে নিয়েছি। এই দেখ, আবার চারপাশটা ভেঙে চুরমার হয়ে গেছে। রবিতা, আমি প্রতিটা সেকেন্ড মরছি, কিন্তু আমি তোকে আর আমার দিকে তাকাতে দিতে পারি না। তুই যদি আজকে সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে আমার কাছে চলে আসিস, তুই কোনোদিনও সুখী হতে পারবি না। তোর বাবার ওই মরণাপন্ন মুখটা তোকে আজীবন তাড়া করে বেড়াবে। তখন তুই আমাকেও ভালোবাসতে পারবি না, আর নিজেও বাঁচতে পারবি না। তুই তুই ঠিকই বলেছিস রাহুল, আমি বড্ড স্বার্থপর। আমি শুধু নিজের কষ্টটাই দেখলাম, তোর ভেতরে এই চিতাটা দেখতে পাইনি। ক্ষমা করে দিস রে। আজ থেকে আর কোনোদিন তোকে ফোন করে বিরক্ত করব না, এটাই আমাদের শেষ কথা। ভালো থাকিস রবিতা। কালকে যখন লাল বেনারসি পরে মণ্ডপে বসবি, তখন সব অতীত ভুলে যাস। তোর নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তোকেও বিদায় রাহুল, আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা। ভালো থাকিস। বিয়ের মণ্ডপের সানাইয়ের সুর, তবে সুরটা উল্লাসের নয়, বড্ড বিষণ্ণ। উলধ্বনি এবং পুরোহিতের মন্ত্রোচ্চারের মৃদুর আওয়াজ, এর মাঝে রাহুলের ভারী বুটের আওয়াজ আর ট্রেনের হর্ন শোনা যাচ্ছে। আজ তোর বিয়ের লগ্ন রবিতা। চারপাশের মানুষগুলো কেমন আনন্দ করছে দেখ। তুই এখন লাল বেনারসি পরে কপালে চন্দনের কলকায়কে মণ্ডপে বসে আছিস। একটু পরেই তোর সিঁথিতে আকাশের নামে সিঁদুর উঠবে। আর
আমি এই চেনা শহর ছেড়ে তোকে পাওয়ার সমস্ত স্মৃতি ধুলোয় উড়িয়ে দিয়ে এক অচেনা গন্তব্যের ট্রেনে উঠে পড়ছি, যে শহরে তুই নেই, যে শহরে আমার থাকার কোনো অধিকারও নেই। 4 বছর পর একটি ব্যস্ত রাস্তা। হঠাৎ একটা বাচ্চার কান্নার শব্দ এবং মায়ের ডাকে তাকে শান্ত করার চেষ্টা। রাহুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে থমকে দাঁড়ায়। 4টে বছর কেটে গেল এই প্রবাসে। চাকরি, ব্যস্ততা আর এই একাকিত্বের চাদরে নিজেকে এমনভাবে মুড়িয়ে ফেলেছি যে এখন আর কষ্টগুলোকেও ঠিকঠাক টের পাই না। কিন্তু আজ হঠাৎ কলকাতায় পা দিতেই বুকটা কেমন চড়চড় করে উঠল। এ কি? ওই দূর থেকে রিকশায় করে কে আসছে? ওই চেনা চোখ, ওই চেনা মুখের অবয়ব। রবিতা। রিকশা এসে থামে। একটি ছোট্ট বাচ্চার হাতো হাতো গলার আওয়াজ। মা, ওই বেলুনটা দেব। রবিতা রিকশা থেকে নামে। তার পরনে সাধারণ একটা সুতির শাড়ি, চুলে হালকা পাক ধরেছে। চোখে সেই পুরনো চঞ্চলতা আর নেই, আছে এক গম্ভীর মাতৃত্ব। রবিতা? রাহুল, তুই এখানে? তুই কবে ফিরলি বিদেশ থেকে? এই তো গতকালই এলাম একটা অফিসিয়াল কাজে। এটা এটা বুঝি তোর ছেলে? খুব মিষ্টি দেখতে হয়েছে রে, একদম তোর মতো চোখগুলো পেয়েছে। নাম কি ওর? হ্যাঁ, ওর নাম রেখেছে আকাশদীপ। তোর তোর কথা খুব মনে পড়তো রাহুল। তুই কেমন আছিস? বিয়ে করিসনি এখনো? চুলগুলো কেমন পেকে গেছে তোর, চোখের নিচে কালশিটে। তুই কি এখনো নিজের খেয়াল রাখিস না? বিয়ে? ধুর পাগল, আমার এই যাযাবর জীবনে কোনো মেয়ে সুখী হতে পারবে না রে। আমি একাই ভালো আছি। আমার একাকিত্বটাই এখন আমার সবচেয়ে বড় পরিবার। চাকরি করছি, লিখছি, কেটে যাচ্ছি আর কি। তোর সংসার জীবন কেমন চলছে? আর আকাশ কেমন আছে? আকাশ ভালো আছে, ওর দায়িত্ব খুব ভালো বোঝে। কিন্তু কিন্তু ওই যে তোকে বলেছিলাম না রাহুল, কিছু কিছু শূন্যতা কোনোদিনও পূরণ হয় না। আমি একটা ভালো বউ হওয়ার চেষ্টা করেছি, একটা ভালো মা হয়েছি, কিন্তু এই ভেতরের রবিতাটাকে আমি 4 বছর আগেই গঙ্গায় বিসর্জন দিয়ে এসেছি। এখন যে বেঁচে আছে সে শুধু দায়িত্ব পালনের একটা পুতুল মাত্র। তোর এই কথাগুলোকে শুনে আজ আমার আর রাগ হচ্ছে না রবিতা, শুধু বুকটা ফেটে যাচ্ছে। আমরা দুজনেই কেমন নিজেদেরকে জীবন্ত লাশ বানিয়ে রেখেছি দেখ। তুই সংসারের ভিড়ে একা, আর আমি এই বিশাল পৃথিবীর বুকে একা। আমাদের ভালোবাসাটা জিততে পারল না, কিন্তু আমাদের এই একাকিত্বটা আজীবন জিতে রয়ে গেল। বাচ্চাটা বায়না ধরে। মা, চলো না, বাবা অপেক্ষা করছে দোকানে। ওর বাবার কাছে যাবে বলছে, ওখানেই গাড়ি পার্ক করা আছে। রাহুল, তুই কি এখন আমাকে ঘৃণা করিস রে? 4 বছর ধরে এই প্রশ্নটা আমাকে প্রতিদিন করে করে খেয়েছে। রবিতার খুব কাছে এগিয়ে গিয়ে পরম মমতায় তার মাথায় হাতটা রাখতে গিয়েও আমি আর পারলাম না। ঘৃণা? তোকে? যে মানুষটাকে আমি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম, তাকে ঘৃণা করার মতো অত বড় কলিজা আমার নেই রবিতা। তুই ভালো থাকিস, তোর এই ছোট্ট পরিবার নিয়ে সুখে থাকিস, এটা ঈশ্বরের কাছে আমার রোজকার প্রার্থনা। আমাদের গল্পটা হয়তো পূর্ণতা পায়নি, কিন্তু আমাদের ভালোবাসাটা খাঁটি ছিল, এটাই আমাদের সান্ত্বনা। ভালো থাকিস রাহুল, যদি পারিস পরের কোনো জন্মে আমার হাতটা আর ছাড়িস না রে। এই জন্মে তো শুধু তোকে কষ্টই দিয়ে গেলাম। পরের জন্মে দেখা যাবে রবু। এবার তুই যা, তোর ছেলে কাঁদছে, ওবাসী তোর সংসার তোর জন্য অপেক্ষা করছে। রবিতা বাচ্চার হাত ধরে ধীরে ধীরে হেঁটে চলে যায়। তার পায়ের চটির শব্দ ক্রমশ দূরে মিলিয়ে যাচ্ছে।
চলে গেলি। শেষবারের মতো তোকে দেখলাম হয়তো। আমাদের ব্রেকআপের 6 মাস পর যেদিন দেখা হয়েছিল, সেদিন ভেবেছিলাম কষ্টের শেষ। কিন্তু আজকে 4টা বছর পর বুঝলাম কিছু কিছু দুঃখ কোনোদিনও শেষ হয় না, ওগুলো আমাদের সাথে সাথে বড় হয়, আমাদের সাথে সাথে একদিন চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ভালো থাকিস আমার বৃষ্টি ভেজা ভালোবাসা, খুব ভালো থাকিস। ভালো থেকো আমার বৃষ্টি ভেজা ভালোবাসা।